আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। যে আমি গতকাল বলেছি যে পুতিনের সাথে শেখ হাসিনার মিটিং হয়েছিল 17 মিনিট। তো এটার পরে আমাকে অনেকে ফোন করেছে যে ভাই এটা সত্যি কিনা। আমি যেহেতু দায়িত্ব নিয়ে বলেছি এটা অবশ্যই সত্যি, তখন আমাকে বলেছে কেন আপনি বলতে গেলেন এই যে রাশিয়ার সাথে মিটিং করলো, আমেরিকা মাইন্ড করবে কিনা। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ভারতে আসছে, আমেরিকা কি মাইন্ড করেছে? শেখ হাসিনার সাথে পুতিনের, রাশিয়ার সাথে বাংলাদেশের একটা ঐতিহাসিক সম্পর্ক আছে। সুতরাং আমেরিকা এখানে মাইন্ড করার কি আছে? এই যে পুতিন মোদির সাথে বৈঠক করলো, পুতিন ভারত সফর করলো, ট্রাম্পের কোনো প্রতিক্রিয়া দেখেছেন? একটু পান থেকে চুন খুসলেই তো ট্রাম্প টুইট করেন, এক্স হ্যান্ডেলে, তার ট্রুথ সোশ্যালে তিনি নানানভাবে টুইট করেন। পুতিনের ভারত সফর নিয়ে ট্রাম্পের কোনো টুইট দেখেছেন, কোনো প্রতিক্রিয়া দেখেছেন? একটা সংবাদ সম্মেলনে সাংবাদিকরা যখন বলেছিলেন, অনেক মানে জোরাজুরি করার পরে তিনি একটি কমেন্ট করেছেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে মোদিও আমার ফ্রেন্ড, পুতিনও আমার ফ্রেন্ড। পুতিন মোদিকে অনুরোধ করেছে ইউক্রেনের সাথে যে সমস্যা সেটা সমাধানে মিডিয়েট করতে। সুতরাং আজকের পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় আমেরিকা এবং রাশিয়ার আরো কাছে আসার একটা সুযোগ হয়েছে, এবং এই দুটো পরাশক্তির মাঝখানে দাঁড়িয়ে উদীয়মান পরাশক্তি ভারতকে এখন আর পরাশক্তি না বললে কোনো উপায় নেই, পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ। সো ভারত একটা ব্যালেন্স করছে, ভারত ইউক্রেন যুদ্ধটাকে কি করে বন্ধ করা যায় সেই লক্ষ্যে কাজ করছে। তো এই অবস্থায় শেখ হাসিনা পুতিনের সাথে মিটিং করলে এটা গোপন করারও কিছু নেই। তবে হ্যাঁ, বিভিন্ন কারণে এটা মিডিয়ায় ওভাবে আসেনি এবং যথেষ্ট গোপনীয়তা বজায় রাখা হয়েছে। এমনকি শেখ হাসিনার অফিসের লোকজনও এই মিটিংটার ব্যাপারে জানেন না। এবং শেখ হাসিনা যে পুতিনের সাথে মিটিং করবেন, এর আগে জয়সওয়ালের সাথে 1 ঘন্টা 20 মিনিট শেখ হাসিনার মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে সায়মা ওয়াজেদ পুতুলও উপস্থিত ছিলেন। আবার পুতিনের সাথে মিটিং করার পরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সাথে শেখ হাসিনার 1 ঘন্টার একটা মিটিং হয়েছে। সো দিজ আর ভেরি ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট। এই মানে এখন চেষ্টা করা হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশের ব্যাপারে এখন ভারত এবং আমেরিকার অবস্থানটা খুব কাছাকাছি। তারা এক হয়েই কাজ করছেন। বাংলাদেশের কিছু বিষয়ে তারা আহ, মানে ঐকমত্যে পৌঁছেছেন, যেটা আমরা এখনো হয়তো ওভাবে জানি না বা প্রকাশ্যে আসেনি। সুতরাং এই পলিটিক্স যে চেঞ্জ হচ্ছে সবাই বুঝতে পারছে। ধন্যবাদ। আমরা মনে করি আন্তর্জাতিক মহলের কাছে আমরা এই মেসেজটি পাঠাচ্ছি, মানুষ পাঠাচ্ছে, যারা মিডিয়া কর্মী তারা পাঠাচ্ছে, আপনারা পাঠাচ্ছেন। এখন আন্তর্জাতিক অঙ্গনকে সিদ্ধান্ত নিতে হবে তারা এটাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না। এখন একটা বিষয় হচ্ছে কি, দেখেন, আন্তর্জাতিকতাবাদের একটা বিষয় হলো আমাদের এই আদালতটি কিন্তু আন্তর্জাতিক আদালত না। আমাদের এই আদালতটি হচ্ছে ঘরোয়া আদালত। এখন ঘরোয়া আদালতের ব্যাপারে একটা ইস্যু আছে। সেই ইস্যুটা হলো আন্তর্জাতিকভাবে কোনো একটা সরকার যদি কোনো কিছুকে তার ঘরের ভিতরের বিষয়কে যদি যতক্ষণ পর্যন্ত না অবৈধ ঘোষণা করে, আন্তর্জাতিকভাবে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো নিয়ম নাই। যদিও আমরা দেখেছি মোরলেরা অতীতে অনেকবার হস্তক্ষেপ করেছে, কিন্তু নর্মাল ট্রেডিশন হচ্ছে আপনার ঘরের ভিতরের কোনো মামলা, কোনো প্রসিকিউশন, কোনো প্রসিডিউর, তারা আন্তর্জাতিক মহল এটাকে ডিনাই করা বা অ্যাকসেপ্ট করার কোনো ইস্যু থাকে না। যেহেতু বাংলাদেশে যে বিচারটি হচ্ছে, এই বিচারটার নাম হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অপরাধটি আন্তর্জাতিক, বিচারটি আন্তর্জাতিক না। খেয়াল করে দেখেন, অপরাধটি আন্তর্জাতিক কি, রোম স্ট্যাটিউটে আমাদের কিন্তু রোম স্ট্যাটিউটটা হয়েছে 1998 সালে, কিন্তু আমাদের আইনটি হচ্ছে 1973 সালে। আপনি বলতে পারেন আমাদের আইনটিকে ফলো করেই কিন্তু রোম স্ট্যাটিউটটি হয়েছে। যদিও আমি ঠিক ওইভাবে বলতে চাচ্ছি না, কিন্তু অনেকটা এরকম দাঁড়ায়। কেন দাঁড়ায়? এখানে আমরা ওই আইকম্যান কেস ছিল, আপনি জানেন 1948 সালে এই যখন আইকম্যানের বিচার হয়, তখন আইকম্যানকে ওই ইয়ে থেকে ধরে নিয়ে আসছিল, আর্জেন্টিনা থেকে এনে ইসরায়েলি বিচার করছিল। তো বিচার করার পরে সেখানে কিছু বিষয় বলছিল যে 4টা বিষয়ে, মানে যুদ্ধাপরাধ,
গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ এবং অ্যাগ্রেশন, এই 4টা বিষয় যদি হয় তাইলে এগুলা আন্তর্জাতিক অপরাধ। এই অপরাধগুলোর বিচার আন্তর্জাতিকভাবেও করা যায় এবং ঘরোয়াভাবেও করা যায়। তা আমরা যেটা করছি, আমরা অপরাধটা যেহেতু আন্তর্জাতিক, সেই জন্য বলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কিন্তু ট্রাইব্যুনালটি হচ্ছে আমাদের দেশীয়। সেই জন্য আমাদের দেশের সরকারকে প্রথমত এই ডিসিশন নিতে হবে। আমাদের সুশীল সমাজ, আমাদের বোদ্ধা, আমাদের যোদ্ধা, আমাদের কবি, আমাদের সাহিত্যিক, আমাদের লেখক, অসাম্প্রদায়িক চেতনার ধারক বাহক, মুক্তিযুদ্ধের যারা ধারক বাহক, তারা এই বিষয়টাকে মানুষের কাছে নিয়ে যেতে হবে এবং মানুষকে এই জিনিসটা খাওয়াতে হবে যে আসলে এই বিচারটি কোনো বিচার না, এটি হচ্ছে 1971 সালের পরাজিত শক্তি 71-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য একজন মুক্তিযোদ্ধা এবং আরেকজন ওই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দলের প্রধানকে এই আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে আমাদের মুক্তিযুদ্ধকেই বিতর্কিত করার একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র থেকে আমরা বেরিয়ে আসতে চাই। এইটা যে ষড়যন্ত্র সেটা আমরা তুলে ধরছি, আপনারা তুলে ধরছেন। আশা করি বিশ্ব জেগে উঠবে, বিশ্বের মানুষ জেগে উঠবে, বাংলাদেশের তরুণ প্রজন্ম বুঝতে পারবে তাদের মাথায় লবণ রেখে এই 1971 সালের ঘাতক দালাল পরাজিত যুদ্ধাপরাধীরা মানে বড়ই খাচ্ছে। এই বড়ই খাওয়াটা তাদের ততদিনে চলবে যতদিন আমার এই নতুন প্রজন্ম বুঝতে না পারবে। আশা করি আমার এই নতুন প্রজন্মের বোধোদয় হবে। এই তথ্য প্রবাহের যুগে, এই আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে তারা এখন বুঝতে শিখেছে এবং মানুষ এখন বলতে শুরু করেছে এই বাংলাদেশ শেখ হাসিনা ব্যতিরেকে এখন যারা আছে তাদের কেউই তার কাছাকাছিও শাসন করতে পারবে না। কারণ তাদের সেই ক্যাপাসিটি নাই, সেই মিশন নাই, সেই ভিশন নাই, সেই দেশপ্রেম নাই এবং সেই ধরনের আন্তর্জাতিক কানেকশনও নেই। ভারতের সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে সম্প্রতি প্রকাশিত প্রখ্যাত সাংবাদিক এনায়েত কবিরের একটি লেখা ও তারপর বাংলাদেশ বিষয়ে অভিজ্ঞ প্রখ্যাত ভারতীয় সাংবাদিক চন্দন নন্দীর বিভিন্ন সাক্ষাৎকারে উঠে আসা একটি খবর ইতিমধ্যে প্রবল আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশের ভেতরে ও বাইরে। তারা বলেছেন ভারত ও আমেরিকার যৌথ উদ্যোগে, খেয়াল করবেন কথাটা, ভারত ও আমেরিকা দুজনে মিলে, দুই রাষ্ট্র মিলে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় পতন ঘটেছে হাসিনা সরকারের। আর এখানেই প্রশ্ন উঠেছে 24-এর বাংলাদেশের রাজনীতি কি শুধুই রাজপথের আন্দোলন, নাকি এর সুতো বাঁধা রয়েছে ওয়াশিংটন আর সাউথ ব্লকের ড্রয়িং রুমে? গত কয়েক বছরে আমরা দেখেছি এক অভূতপূর্ব ক্ষমতার পালাবদল, শেখ হাসিনার পতন, অন্তর্বর্তীকালীন সরকারের উত্থান এবং সবশেষে বিএনপির ক্ষমতায় ফেরা। অনেকেই একে কেবল ছাত্র জনতার বিপ্লব হিসেবে দেখছেন, কিন্তু এর গভীরে রয়েছে এক জটিল ভূ রাজনৈতিক দাবার ছক। আজ আমরা আলোচনা করব সেই ইনসাইড স্টোরি নিয়ে, কেন দিল্লি আর ওয়াশিংটন হাত মেলালো শেখ হাসিনাকে সরাতে, কেন তারা বিএনপির হাতে ক্ষমতা যাওয়া সত্ত্বেও চুপ করে থাকলো, আর কেনই বা এখন পর্দার আড়ালে তৈরি হচ্ছে এক নতুন রিফর্মড আওয়ামী লীগ। চলুন খোলসা করা যাক সবটুকু। শেখ হাসিনা ও ভারতের সম্পর্ককে একসময় ভাবা হতো রক্তের সম্পর্ক, মানে একসময় রক্তের সম্পর্ক ছিল, কিন্তু গত কয়েক বছরে এই সম্পর্কে চিড় ধরিয়েছিল ড্রাগনের ছায়া, চীনের ছায়া। শেখ হাসিনা ভেবেছেন এবং তিনি জানতেন শুধু ভারতকে দিয়ে হবে না, তাই তিনি চীনকেও হাত বাড়িয়ে স্বাগত জানিয়েছিলেন। শেখ হাসিনা সরকারের 15 বছরের মেয়াদে 2009 থেকে 2024 বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক একটি নতুন উচ্চতায় পৌঁছয়। যদিও তিনি প্রকাশ্যে
ভারত ও চীনের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখার কথা বলতেন, কিন্তু পরিসংখ্যান ও বাস্তব প্রকল্পের দিকে তাকালে দেখা যায় যে আর্থিক, সামরিক, বাণিজ্যিক, কূটনৈতিক সব ক্ষেত্রে, অবকাঠামো তৈরি সব ক্ষেত্রে চীন ভারতের চেয়ে অনেক বেশি গভীরে প্রবেশ করেছে বাংলাদেশে। এই গভীর সম্পর্কের প্রধান দিকগুলো একটু দু কথায় বলে নিই। প্রথমে বলি সামরিক সম্পর্ক। সামরিক দিক থেকে বাংলাদেশ প্রায় পুরোপুরি চীনের উপর নির্ভরশীল। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট SIPRI তাদের তথ্য অনুযায়ী 2010 থেকে 2020 সাল এর মধ্যে বাংলাদেশের মোট সামরিক সরঞ্জামের 73.6% মানে প্রায় 3/4 সেই সরবরাহ করেছে চীন। বাকিটা করেছে আমেরিকা, কিছু অন্যান্য দেশ। আর ভারতের কাছ থেকে বাংলাদেশের সামরিক কেনাকাটা ছিল একেবারে নগণ্য, উল্লেখ করার মতো নয়। 2013 সালে শেখ হাসিনা সরকার চীন থেকে $203 মিলিয়ন দুটি রিফারবিশড মিং ক্লাস সাবমেরিন, পুরনো সাবমেরিনকে নতুন করে তার করা হয়েছে। তাদের নাম বিএনএস নবযাত্রা এবং বিএনএস জয়যাত্রা। এই কেনার চুক্তি করেন। শুধু তাই নয়, কক্সবাজারের পেকুয়ায় দেশের প্রথম পূর্ণাঙ্গ সাবমেরিন ঘাঁটি বিএনএস শেখ হাসিনা চীনের কারিগরি সহায়তায় প্রায় $1.21 বিলিয়ন ব্যয়ে নির্মিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ট্যাঙ্ক, নৌবাহিনীর করভেট ও ফ্রিগেট এবং বিমান বাহিনীর ফাইটার জেটগুলোর একটা বড় অংশই চীনে তৈরি। এবার আসি আর্থিক ও অবকাঠামো বিষয়ে এবং BRI সেই ফ্যাক্টরে। 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বাংলাদেশ সফরের পর দুই দেশ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করে। এর ফলে চীন বাংলাদেশে প্রায় $24 বিলিয়ন বিনিয়োগে, মানে 2,400 কোটি ডলারের বিনিয়োগ ও ঋণের প্রতিশ্রুতিপত্র স্বাক্ষর করে। 2024 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশের দ্বিপাক্ষিক ঋণের সবচেয়ে বড় উৎসের অন্যতম হল চীন। আর বড় প্রকল্পগুলো চীনের সহায়তায় তৈরি, যে পদ্মা বহুমুখী সেতুর যে রেল সংযোগ প্রকল্প প্রায় 39,000 কোটি টাকা, কর্ণফুলী টানেল যেটাকে বলা হয় বঙ্গবন্ধু টানেল, পায়রা গভীর সমুদ্র বন্দর এবং একাধিক তাপবিদ্যুৎ কেন্দ্র চীনা অর্থায়ন ও কারিগরি সহায়তায় নির্মিত হয়েছে। ভারত দেখুন, আর ভারতের ক্ষেত্রে ভারত বাংলাদেশকে প্রায় $8 বিলিয়ন, আবার বলছি প্রায় $800 কোটি লাইন অফ ক্রেডিট দিলেও বাংলাদেশে তার বাস্তবায়নের গতি ছিল খুবই ধীর। চীনের প্রকল্পগুলো দ্রুত দৃশ্যমান হওয়ায় আর্থিক নির্ভরতা বেজিং এর দিকে বেশি ঝুঁকে পড়ে বাংলাদেশের। এটা বাংলাদেশ ইচ্ছাকৃতভাবে করছে বলে বিশ্বাস করে ভারত। সম্ভবত দেশের মধ্যে হাসিনা সরকার দেখাতে চাইছিল যে তারা ভারতের চেয়ে চীনের বেশি কাছাকাছি। তার উদ্দেশ্য ছিল যে দেশের মধ্যে যে ভারত বিরোধিতা, একটা ভারত বিরোধী সেন্টিমেন্ট আছে দেশের লোকের মধ্যে, সেই সেন্টিমেন্টটা চলে যাবে, যেটা হাসিনার বিরুদ্ধেও চলে গিয়েছিল, সেটা চলে যাবে, যদিও তার কোনো এফেক্ট হয়নি। এটা অনেকটা সেই শেখ হাসিনার মৌলবাদী শক্তিদের কাছে টেনে এনে
তাদের সংযত করে রাখার চেষ্টার মতো ব্যাপার। বাস্তবে হাসিনার আমলে মৌলবাদী শক্তি দুর্বল না হয়ে বহু গুণ শক্তিশালী হয়েছে। এবার আসুন বাণিজ্যিক সম্পর্কে। বাণিজ্যিক ক্ষেত্রে চীন বাংলাদেশের 1 নম্বর ব্যবসায়িক অংশীদার। 2023 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশের মোট আমদানির প্রায় 30% আসে চীন থেকে, যেখানে ভারত থেকে আসে তার 1/3। কাঁচামাল ও শিল্প, এখানেও একই দৃশ্য। বাংলাদেশের তৈরি পোশাক খাতে রেডিমেড গার্মেন্টস, তার প্রয়োজনীয় কাপড় ও কাঁচামালের প্রায় সিংহভাগ আসে চীন থেকে। ফলে বাংলাদেশের শিল্প খাত সচল রাখতে চীনের বিকল্প নেই, চীন দখল করে ফেলেছিল। কিন্তু ভারতের এবং আমেরিকার সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ চীনের সঙ্গে কূটনৈতিক সংযোগ ও তিস্তা প্রকল্প। শেখ হাসিনা কৌশলে ভারতকে চাপে রাখতে একসাথে চীনের সাথে কূটনৈতিক ঘনিষ্ঠতা বাড়িয়ে দেন। আর এই পথে বড় পদক্ষেপ ছিল তিস্তা মহাপরিকল্পনা। ভারত দীর্ঘদিন ধরে তিস্তা চুক্তি না করায় বাংলাদেশ এটা করতে গিয়েছিল। এই না করার কারণটা হলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকার ছিলেন তিস্তা প্রকল্পের সবচেয়ে বড় বিরোধী। এটা বাংলাদেশের মানুষ মনে রাখেন না, মনে রাখলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা এত সমর্থন করতেন না। যে জন্য তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং তিস্তা চুক্তি স্বাক্ষরের জন্য ঢাকায় গেলেও মমতা ব্যানার্জিরও যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি যাননি এবং তার বিরোধিতায় চুক্তি সই হয়নি। হাসিনা সরকার চীনের কাছে প্রায় $1 বিলিয়ন একটি মহাপরিকল্পনা প্রস্তাব করে। এটি ভারতের জন্য বড় ধরনের নিরাপত্তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়, কারণ তিস্তা অববাহিকা ভারতের শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের খুব কাছে। তিস্তা মহাপ্রকল্প কেন গুরুত্বপূর্ণ? ভারতের সাথে শেখ হাসিনার সম্পর্ক মূলত রাজনৈতিক ও নিরাপত্তা কেন্দ্রিক, যেমন বিচ্ছিন্নতাবাদ দমন বা ক্ষমতার ধারাবাহিকতা। কিন্তু দেশের ভৌত অবকাঠামো, সামরিক সক্ষমতা, শিল্প বাণিজ্য সম্পূর্ণভাবে চীনের উপর নির্ভরশীল হয়ে পড়ে। এই গভীর সম্পর্কের কারণেই শেষ দিকে ভারত ও আমেরিকা উভয়েই হাসিনার উপর থেকে তাদের নিঃশর্ত সমর্থন সরিয়ে নিতে শুরু করে। দিল্লি বুঝতে পারে হাসিনাকে সমর্থন দিয়ে তারা আসলে বাংলাদেশের বাজার, বাংলাদেশের বন্দর সব চীনের হাতে তুলে দিচ্ছে। ঠিক একই সময়ে ওয়াশিংটনও দেখল যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, সেখানে হাসিনা সরকার চীনের অতি ঘনিষ্ঠ হয়ে পড়ছে। শত্রু যখন এক, তখন দিল্লি আর ওয়াশিংটন এক টেবিলে বসতে বাধ্য হল। ফলে তৈরি হল সেনাবাহিনীর মাস্টার স্ট্রোক ও 5 আগস্টের নীল নকশা পুরো আঁকা হয়ে গেল। এই খেলায় মাঠ পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘুঁটি ছিল বাংলাদেশ সেনাবাহিনী। চন্দন নন্দী বা এনায়েত কবিরের মতো বিশ্লেষকরা যা দাবি করছেন তার শিহরণ জাগানো। 5 আগস্টের পতন কোনো আকস্মিক ঘটনা ছিল না, এটা ছিল একটি সুপরিকল্পিত এক্সিট রুট। সেনাবাহিনী বুঝতে পেরেছিল হাসিনার নৌকা ডুবছে, রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা মিশন থেকে বাদ পড়ার ভয় আর মার্কিন স্যাংশনের খাঁড়া ঝুলেছিল তাদের মাথার উপর। ফলে 4 আগস্ট রাতেই সিদ্ধান্ত হয়ে গিয়েছিল আর্মি আর গুলি চালাবে না, হাসিনাকে দেয়া হলো সেফ প্যাসেজ। ভারতও এই প্রক্রিয়ায় সায় দিয়েছিল, কারণ তারা জানত হাসিনাকে জোর করে ক্ষমতায় টিকিয়ে রাখলে বাংলাদেশে ভারত বিদ্বেষ চরমতর আকার ধারণ করবে এবং ফলত চীনের প্রভাব বাড়বে। সেই কারণেই ভারত 5 আগস্টের ঘটনায় সে সময় বড় কোনো ব্যবস্থা নেয়নি। আর সেই কারণেই ভারত ও আমেরিকা
এই দুই শক্তি 5 আগস্টের আগে ইনক্লুসিভ ইলেকশন বা অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য হাসিনাকে কোনো চাপ দেয়নি, কারণ লক্ষ্য তখন একটাই, চীনকে দমন করতে হাসিনাকে সরাতে হবে। 5 আগস্ট 2024-এ হাসিনা বিদায় নিলেন, কিন্তু তৎক্ষণাৎ বিএনপিকে ক্ষমতায় আনা সম্ভব ছিল না। প্রয়োজন ছিল একটি বাফার জোন বা স্টপ গ্যাপ ব্যবস্থার। অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন ওয়াশিংটনের সবচেয়ে বিশ্বস্ত বাজি। ভারতও তাকে মেনে নিল এই আশায় যে তিনি পরিস্থিতি শান্ত করবেন। নোবেল লরিয়েট, শান্তির নোবেল পেয়েছিলেন। কিন্তু 1.5 বছরের এই অন্তর্বর্তীকালীন শাসনে দেখা গেল এক অন্য সমীকরণ। ইউনূস সরকার যখন পাকিস্তান বা চীনের দিকে বেশি ঝুঁকে পড়তে শুরু করল, তখন দিল্লি ও ওয়াশিংটন তাদের পরিকল্পনা বদলে ফেলল। বাংলাদেশের অস্থিতিশীলতা ভারতের 7 সিস্টার্সের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ালো। ফলে ইউনূস সরকারের পতন ছিল কেবল সময়ের অপেক্ষা। বিএনপি ক্ষমতায় এলো। আশ্চর্যের বিষয় হলো, বিএনপি ক্ষমতায় এসে যখন আইনি লড়াইয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করল, ভারত কিন্তু কোনো শক্ত প্রতিবাদ জানালো না। কেন এই রহস্যময় নীরবতা? কারণ ভারত তখন তৈরি করছিল তাদের প্ল্যান বি। কি সেই প্ল্যান বি? সেটা হচ্ছে নবপর্যায়ের আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনা। এখনকার সবচেয়ে বড় খবর হলো, দিল্লি আর ওয়াশিংটন বুঝতে পেরেছে বাংলাদেশে জামাতি ইসলামী এবং তার মৌলবাদী বন্ধুদের প্রভাব রুখতে হলে কেবল বিএনপি যথেষ্ট নয়। বিএনপি যদি চরমপন্থীদের দিকে ঝুঁকে পড়ে তবে বিপদ বাড়বে। তাই তারা চাইছে বাংলাদেশে একটি লিবারেল বা উদারপন্থী ভারসাম্য ফিরিয়ে আনতে। আর এখানেই জন্ম নিচ্ছে নবপর্যায়ের আওয়ামী লীগ। শেখ হাসিনার বদলে অন্য কোনো গ্রহণযোগ্য নেতৃত্বকে সামনে নিয়ে আসা, যারা ভারতের বন্ধু হবে, আমেরিকার সাথে বন্ধু হবে, আমেরিকার সাথে সম্পর্ক থাকবে, কিন্তু চীনের দাসে পরিণত হবে না। একটি রাজনৈতিক পরিসর তৈরি করা যেখানে বিএনপি আর এই নতুন আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করবে আর উগ্রবাদী শক্তিগুলো মাঠের বাইরে চলে যাবে। সূত্রের খবর অনুযায়ী ভারত এখন এই রিফর্ম আওয়ামী লীগকে ময়দানে নামানোর জন্য আন্তর্জাতিক মঞ্চে লবিং করছে। প্রাক্তন স্পিকার শিরিন শারমিনকে দিয়ে একটা চেষ্টা হলো কয়েকদিন আগে, এবং এর আগেও হয়েছে, কিন্তু সে চেষ্টা ফেল করেছে। দলের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা শিরিন শারমিনের নেই। ফলে নাম উঠছে এখন হাসিনা পুত্র জয়ের। যেমন ভাবে খালেদা জিয়ার পুত্র তারেক রহমান এসছেন, তেমন ভাবে হাসিনার পুত্র জয় আসবেন। তিনি শিগগির ভারতের নেতৃত্বের সঙ্গে কথা বলতে দিল্লি আসছেন। এতে পশ্চিমী শক্তিগুলোরও সায় আছে, কারণ তারা বাংলাদেশে আর কোনো নতুন আফগানিস্তান বা শ্রীলঙ্কা দেখতে চায় না। পরিশেষে বলা যায়, বাংলাদেশের রাজনীতি আসলে এক বহুপাক্ষিক দাবার বোর্ড, যেখানে দেশীয় আবেগ আছে ঠিকই, কিন্তু নিয়ন্ত্রণের চাবিকাঠি অন্য কারোর হাতে। শেখ হাসিনার পতন যেমন অনিবার্য ছিল, তার নিজস্ব ভুল এবং ভূ রাজনৈতিক সমীকরণের কারণে, তেমনি বিএনপির ক্ষমতায় আসাও এক বৃহত্তর পরিকল্পনার অংশ। প্রশ্ন উঠতেই পারে, এই পরিকল্পনাও যদি সফল না হয়? প্রশ্নটা উঠে গেছে এই কারণে যে বিএনপি নেতা ও মন্ত্রী ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এক বড়সড় প্রতিনিধি দল এই মুহূর্তে চীন সফরে। চীনের সঙ্গে বেশি ঘনিষ্ঠতা তাহলে কি তারেক রহমান সরকারেরও পতন ডেকে আনতে পারে? দ্বিতীয় আরেকটি প্রশ্ন ওঠে, ভারত ও আমেরিকায় যদি শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে থাকে, তাহলে মোহাম্মদ ইউনূসের চীন পাকিস্তান ঘেঁষা নীতিকে ভারত কেন 1.5 বছর ধরে মেনে নিল? দেখুন,
বাংলাদেশের ভূ রাজনৈতিক সমীকরণ যে অত্যন্ত জটিল একটি মোড় নিয়েছে তা এই তথাকথিত 360 ডিগ্রি বা 300 ডিগ্রি ডিপ্লোমেসি থেকেই স্পষ্ট। এই মুহূর্তে এই এপ্রিল 2026-এ বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বেইজিং সফরে রয়েছে। তারা চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এর সাথে বৈঠক করেছেন এবং তিস্তা মহাপরিকল্পনা সহ বিভিন্ন অবকাঠামো ও প্রতিরক্ষা খাতে চীনের সহযোগিতা চেয়েছেন। চীনের সাথে এই অতিরিক্ত ঘনিষ্ঠতা কি বিপদ রেখে আনতে পারে তারেক রহমানের জন্য? যে কজাল মেকানিজম বা কার্যকারণ সম্পর্কের কথা বলা হয়েছে সেই যুক্তি অনুযায়ী শেখ হাসিনার পতনের অন্যতম প্রধান কারণ ছিল তার অতিরিক্ত চীন ঘনিষ্ঠতা, যা ভারত ও আমেরিকার স্বার্থে আঘাত এনেছিল। এখন তারেক রহমানের সরকার যদি একই পথে হাঁটে, উত্তরটা খুবই সহজ। ভারত সবসময় বাংলাদেশের নিরাপত্তা এবং উত্তর পূর্বাঞ্চলের স্থিতিশীলতার জন্য বাংলাদেশের উপর নির্ভরশীল। বিএনপি যদি চীনের সাথে প্রতিরক্ষা বা কৌশলগত সম্পর্ক খুব বেশি গভীর করে, তবে ভারত ও আমেরিকার পক্ষ থেকে আবারও অদৃশ্য চাপ তৈরি হতে পারে তারেক রহমানকে অদৃশ্য করে দেওয়ার জন্য। জিও পলিটিক্যাল গোলগুলো মিট করতে না পারলে এনিবডি মাইট বি এক্সপেন্ডেবল, যে কাউকে ত্যাগ করা হতে পারে। ফলে তারেক রহমানকে ভারত ও আমেরিকার সাথে সম্পর্কের ভারসাম্য বজায় রেখে চীনের অর্থনৈতিক সুবিধা নিতে হবে। তা না করলে বিপদ তার জন্য অপেক্ষা করছে। এবার বলি, মোহাম্মদ ইউনূসকে নিয়ে ভারত সরকারের সহনশীলতার রহস্যটা কি? যদি ভারত আমেরিকা মিলে হাসিনাকে হটিয়ে থাকে, তবে ইউনূসের চীন ও পাকিস্তান ঘেঁষা নীতি ভারত গত 1.5 বছর কেন মেনে নিল? এর পেছনে আছে কয়েকটি কৌশলগত কারণ। প্রথমত, অন্তর্বর্তীকালীন সীমাবদ্ধতা। ডক্টর ইউনূসের সরকার ছিল একটি ট্রানজিশনাল বা অন্তর্বর্তীকালীন সরকার। ভারতের কৌশল ছিল অপেক্ষা করো এবং দেখো। একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে আসা সরকারকে শুরুতেই সরাসরি বিরোধিতা করা ভারতের জন্য আন্তর্জাতিকভাবে নেতিবাচক হতো। তাছাড়া ডক্টর ইউনূসের পেছনে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকার শক্তিশালী সমর্থন ছিল। তখন ছিল জো বাইডেনের আমল। ভারত হয়তো নিজের নিরাপত্তার স্বার্থে ক্ষুব্ধ থাকলেও আমেরিকার সাথে সরাসরি দ্বন্দ্বে না জড়ানোর জন্য ইউনূস সরকারকে মেনে নিয়েছিল। তাছাড়া ভারত কিন্তু পুরোপুরি মেনে নেয়নি। লক্ষ্য করলে দেখবেন ইউনূসের পুরো মেয়াদে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কোন জায়গায় পৌঁছেছিল। নরেন্দ্র মোদীর সাথে তার কোনো আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক প্রায় হয়নি বললেই চলে। ভারত কেবল প্রয়োজনীয় নিরাপত্তা যোগাযোগ রক্ষা করেছিল এবং একটি নির্বাচনের অপেক্ষা করছিল। ভারত ও আমেরিকা জানত যে ইউনূস সরকার স্থায়ী নয়। তাদের মূল লক্ষ্য ছিল একটি ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে এমন একটি শক্তিকে ক্ষমতায় আনা যারা তাদের কৌশলগত স্বার্থ, বিশেষ করে চীনের প্রভাব কমানোর যে ব্যাপারটা বজায় রাখবে। তাহলে এই আলোচনার সার কথা কি? ভারত ও আমেরিকা শেখ হাসিনাকে সরিয়েছিল দুজনে মিলিতভাবে, কারণ তিনি তাদের কথা শুনছিলেন না, তিনি চীনের দিকে ঝুঁকে পড়েছিলেন। ডক্টর ইউনূসকে তারা একটি অনিবার্য মাধ্যম হিসেবে ব্যবহার করেছে মাত্র। এখন তারেক রহমানের ওপর তাদের নজর থাকবে যে তিনি শেখ হাসিনার সেই পুরনো চীন ঘনিষ্ঠতার ভুলটি আবার করেন কিনা। করলে তারেকও যাবেন। শেষ করব আরেকটি বিষয় নিয়ে দু কথা বলে। প্রস্তাবিত নতুন আওয়ামী লীগ কি পারবে জনসমর্থন ফিরে পেতে, নাকি বাংলাদেশের সাধারণ মানুষ বাইরের এই প্রেসক্রিপশন প্রত্যাখ্যান করবে? এখনো কিন্তু দেশের মানুষের মুখের নয়, বুকের ভেতরে স্লোগানটা হলো শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। আজকের যে শিরোনাম, সেই শিরোনাম নিয়ে যখন আমি কালের কণ্ঠে লিখলাম, যেটা আজকে আমি বুধবার দিনই এই কন্টেন্টটা তৈরি করছি, কালের কণ্ঠে লেখাটা ছাপা হয়েছে, তখন আমার কাছে মনে হলো এই বিষয়টা নিয়ে আসলে আপনাদের কাছে কিছু বলা উচিত। প্রথমত হলো যে বান্দর বা
বানর নাচ। আমরা ভদ্র ভাষায় বলি বাদর, তারপরে বলি বানর। কিন্তু আমাদের দেশের মানুষ যদি কাউকে গালি দিতে চায়, তাহলে কাউকে বাদর বলে না, এই বাদর বা এই বানর এরকম বলার সাথে আরে বান্দর, বান্দরের বাচ্চা বান্দর, বদমাইশের বাচ্চা বদমাইশ, এই সমস্ত কথা না বললে না বাঙালির যে মনের ঝাল মিটে না। আমাদের জীবনের একেবারে অঙ্গাঙ্গিভাবে বানরের যে চরিত্র, আকার, আকৃতি, চাল, চলন, এগুলো এতটা বেশি প্রভাবিত, মনে হয় যে বাংলাদেশে একমাত্র একটা জেলার নাম আছে বান্দরবন, মানে বান্দর এবং বন, এটাকে নিয়ে বাংলাদেশে একটা বৃহত্তম জেলা আছে। পৃথিবীর অন্য কোনো দেশে এরকম একটা জেলার নাম বানর দিয়ে আছে বলে আমার জানা নেই। বানরের যে আচার আচরণ, এটা মানুষের সঙ্গে মিশে যায়। চার্লস ডারউইন তিনি তার যে বিখ্যাত বিবর্তনবাদ, সেখানে বলেছেন যে আমরা আসলে বানর থেকে বিবর্তনের মাধ্যমে এখানে এসেছি। এটা একটা বিতর্কিত মতবাদ। যারা ইসলাম ধর্মাবলম্বী তারা তো এটাকে রীতিমতো কুফরি কালাম বলেন। তারা হযরত আদম আলাইহিস সালাম বেহেশত থেকে এসেছেন, হাওয়া আলাইহিস সালাম বেহেশত থেকে আল্লাহ পাঠিয়েছেন, পৃথিবীতে এসে তারা প্রযোজন এবং প্রাকৃতিক নিয়মে বংশ বিস্তার করেছেন এবং সেখান থেকে আমরা এসেছি এবং প্রাকৃতিক কারণে আজ আমরা বিভিন্ন ধর্ম বর্ণ গোষ্ঠীতে মানে আমরা পরিণত হয়েছি। তো এই যে ধর্মীয় বিশ্বাস, কিন্তু ধর্মীয় বিশ্বাস তার সঙ্গে সঙ্গে বৈজ্ঞানিক যে কথাবার্তা যাই থাকুক না কেন, প্রকৃতিতে যে সকল প্রাণী রয়েছে তার মধ্যে সবচেয়ে বানরের সঙ্গে আমাদের অন্তমিল রয়েছে, ভীষণ রকম মিল রয়েছে। আর এর মধ্যে বাঙালির মিল রয়েছে খুব বেশি। বাঙালির বানর প্রীতি কোন পর্যায়ে, জাস্ট একটা উদাহরণ দিই। আমার বাসা দীর্ঘদিন প্রায় 30 বছর আমি ছিলাম ঢাকা কলেজের পেছনে, ওটাকে নায়াম রোড বলে। এখন সেখান থেকে আমি চলে এসেছি বসুন্ধরাতে, নতুন বাড়িতে। তো ওখানে অনেকগুলো বানর বসবাস করে। তো ঢাকা কলেজ, তারপরে ওখানে নায়েম আছে, তারপর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল আছে, তার পাশে জাতীয় বিশ্ববিদ্যালয় না উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আছে, তার সামনে আবার টিচার্স ট্রেনিং কলেজ আছে। এবং বুঝতে পারেন যেখানে যারা পড়েন, যারা ছাত্র, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল বেস্ট স্টুডেন্ট ইন দ্য কান্ট্রি, যারা টিচার বেস্ট টিচার ইন দ্য কান্ট্রি, ঢাকা কলেজ বেস্ট স্টুডেন্ট বেস্ট টিচার, নাইমে যারা আসেন হাজার হাজার শিক্ষক সারা বাংলাদেশ থেকে আসেন ট্রেনিং নেওয়ার জন্য, টিচার্স ট্রেনিং আসেন ট্রেনিং নেওয়ার জন্য, জাতীয় বিশ্ববিদ্যালয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে না ওটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা আসেন তারাও শিক্ষক, সরকারি বড় বড় কর্মকর্তা। তো এইরকম একটা রাস্তায় আমার বসবাস। এবং এই রাস্তায় আমার যারা প্রতিবেশী ছিলেন তারা সবাই বাংলাদেশের প্রথিতযশা নাগরিক। একদিন আমি বের হচ্ছি, বের হওয়ার পরে দেখি প্রায় 200-250 লোক দাঁড়িয়ে আছে এবং অবস্থা দৃশ্যে মনে হচ্ছে তারা সবাই অধ্যাপক এবং কলেজের ছাত্র কিছু আছে, কিন্তু অধ্যাপকের সংখ্যা বেশি। তা আমি গাড়ির জানালা দিয়ে দেখার চেষ্টা করলাম যে এত ভিড় কারণ, নিঃসন্দেহে এখানে এরকম কোনো গন্ডগোল হলো কিনা। মাই গড, আমি দেখলাম যে ঢাকা কলেজের যে গেট, দ্বিতীয় গেট, হোস্টেলের দিকের যে গেটটি রয়েছে এবং নাইমের গেটের সামনে, ওখানে 3-4টা বানর খেলাধুলা করছে, মানে গাছের উপর উঠছে নামছে। আর সব এই বড় বড় অধ্যাপকরা প্রায় 200 লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে বানরের সে খেলা দেখছে। অতি উৎসাহী যারা লোকজন 2-4 জন আছে, তারা 1-2টো পাউরুটি কিনে আনছে পাশের দোকান থেকে, না আবার বানরকে দিচ্ছে, বানর খেতে আসছে, এই দৃশ্য দেখছে। এই হলো বানর নিয়ে আমাদের আগ্রহ। যারা চিড়িয়াখানাতে গেছেন, ঢাকা চিড়িয়াখানাতে, তারা গিয়ে দেখবেন যে একেবারে ঢোকার সঙ্গে সঙ্গে আছে একটা বানরের খাঁচা, এবং বানরের খাঁচার সামনে ছেলে বুড়ো বুড়ি যে পরিমাণ ভিড়, আপনি কোনো অবস্থায় বাঘের খাঁচার সামনে কিংবা সিংহের খাঁচার সামনে এই ভিড় দেখবেন না। দীর্ঘ সময় নিয়ে এই মানুষ বানর দেখে। কিন্তু এই যে রাজনীতিতে যে বানর নাচ, এটা কিভাবে হয়, কেমন হয়, এই কথাগুলো খুব সংক্ষেপে বলবো এবং আমাদের দেশে কি হচ্ছে সেগুলো বলবো। কিন্তু তার আগে বানর নিয়ে খুব নির্মম একটা ঘটনা বলে নেই। আপনারা তো ইয়াজিদের কাহিনী জানেন। ইয়াজিদ বানর পুষতেন, তার সিংহাসনের পাশে একটা সিংহাসন, ছোট সিংহাসন তিনি বানিয়েছিলেন বানরের জন্য। তিনি যেভাবে পোশাক আশাক পরতেন, বানরকে একই পোশাক আশাক পরাতেন। তারপর তার দরবারে যারা আসতেন, যারা কুর্নিশ করতেন, তারা বানরকে কুর্নিশ করতেন, এবং তার যারা বেশি অভিজাত, মানে আমির উমরা, অন্য দেশের রাষ্ট্রদূত,
যারা আসতেন, মানে ইয়াজিদ মানে কি একটা বিশাল শাসক, আজকের পুরো মধ্যপ্রাচ্য তার আন্ডারে ছিল, সাইপ্রাস সহ। ইটস নট ম্যাটার অফ জোক। আমাদের দেশের প্রধানমন্ত্রীর মতো নয়, আমাদের এরকম 100টা প্রধানমন্ত্রীর মতো ভূখণ্ডর অধিকারী ছিলেন ইয়াজিদ ইবনে মাবিয়া। তো সেই রাজার দরবারে কায় না আসতো, সবাই আসতো, কিন্তু সবাইকে ওই রাজার 3.5 বছরের নিয়মে তাকে বানরকে স্যালুট করতে হতো, এবং যারা রাজার হাত চুম্বন করার জন্য অনুমতি পেতেন, এটা ছিল একটা রেয়ার, যাকে বলে, তাতে হ্যান্ডশেক করতেন, হাত বাড়িয়ে দিতেন। আর সেই হাতে চুম্বন করার যারা অধিকার প্রাপ্ত ছিলেন, অনুমতি প্রাপ্ত ছিলেন, দে আর দ্য রয়্যাল হাইনেস। তো তাদেরকেও রাজার হাত চুম্বন করার পর বানরের হাত চুম্বন করতে হতো। সেই ইয়াজিদের যে বেশ কয়েকজন গভর্নর ছিলেন, তার মধ্যে আবদুল্লাহ ইবনে জিয়াদ, যার নেতৃত্বে কারাবালার যুদ্ধ হয়েছিল, এবং এই আবদুল ইবনে জিয়াদের সেনাপতিরাই কিন্তু হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যাকাণ্ড ঘটিয়েছিল। তো তিনিও ইয়াজিদের মতো করে এরকম বানর পুষতেন। তারও একটা সিংহাসন ছিল, সিংহাসনের পাশে একটা বানর ছিল, এবং ইয়াজিদের দরবারে বানরকে নিয়ে যে সকল আধিক্ষেত্য হতো, একই অবস্থা সেই উবায়দুল্লাহ ইবনে জিয়াদের রাজদরবারও একই ঘটনা ঘটত। তো এই যে বানরের যে ঘটনা, এটা একটা যাকে বলে ঐতিহাসিক ঘটনা। এখন আপনি বানরকে না পছন্দ করে রাজা যদি কুকুরকে পছন্দ করে, অনেকে কুকুরের মানে সেই একটু লেজ ধরার জন্য, কুকুরের পা ধরার জন্য, কুকুরের আনুগত্য পাওয়ার জন্য, কুকুরের সন্তুষ্টি পাওয়ার জন্য মানুষ কিভাবে কাঙালের মতো আচরণ করে। আপনি ইদানিংকালে দেখবেন যে ভ্লাদিমির পুতিনের একটা পোষা কুকুর আছে। তো সেই কুকুরকে নিয়ে তিনি সবসময় রাজদরবারে আসেন। অনেক বিদেশি মেহমান আছেন, রাষ্ট্রপতি আসেন, তো তাদের সাথে তিনি কথা বলেন আর ওই কুকুরের সাথে ঠাট্টা মশকরা করেন, মাঝে মধ্যে কুকুরকে দিয়ে আবার তাদেরকে ভয়ও দেখান, এই বর্তমান জমানাতে। এর বাইরে বিড়ালকে নিয়ে, রাজার বিড়াল থাকে, সেই বিড়ালকে নিয়েও মানুষ আধিক্ষেত্তা করে। শেখ হাসিনার একটা বিড়াল ছিল, সেই বিড়ালের আনুগত্য পাওয়ার জন্য, সেই বিড়ালকে কোলে নেওয়ার জন্য গণভবনে যে কি হতো, যারা দেখেছেন তারা এটা খুব ভালো করে জানেন। আমি আর আগালাম না। এখন যেটি হচ্ছে, এই যে মানুষ, আমরা যারা মানুষ, আশরাফুল মাখলুকাত, আমরা অপর মানুষকে ছোট করার জন্য তাদেরকে কেবলই মাত্র পশুর পর্যায়ে নয়, পশুর চেয়ে নিচের পর্যায়ে নামিয়ে আনার জন্য, আমার শ্রেষ্ঠত্ব উপরে তুলে ধরার জন্য, এবং আমার যারা অনুগত যারা লোকজন রয়েছে তারা যাতে কোনো অবস্থাতে মেরুদণ্ড সোজা করতে না পারে, এই জন্য তাকে মেরুদণ্ডহীন, পশুর চাইতেও নিচু পর্যায়ে নেওয়ার জন্য আমি বানর বা অন্য কোনো পশু আমি পালন করি, এবং মানুষকে বাধ্য করি তাদের আনুগত্য করার জন্য। এই ধরনের ঘটনা রাজনীতিতে অহরহ ঘটে আসছে। যদি আপনি রাষ্ট্র ক্ষমতায় বসেন এবং আপনার চারিপাশে সিংহ হৃদয়ের মানুষ, সিংহ বিক্রমের মানুষ, কিংবা বাঘ চরিত্রের মানুষ তাদের সংযোগ ঘটাতে না পারেন, তাদেরকে লালন পালন করতে না পারেন, তাহলে আপনি কোনো অবস্থায় একজন খালিদ ইবনে ওয়ালিদের মতো সেনাপতি পাবেন না, মুসা ইবনে নুসাইরের মতো সেনাপতি পাবেন না, তারিক ইবনে জিয়াদের মতো সেনাপতি পাবেন না, রাজা মানসিংহের মতো সেনাপতি পাবেন না, কিংবা আপনি সেই যে মহাকালের বিখ্যাত হানিবল বার্কা বা তার পিতা হামিলকার বার্কা, জুলিয়াস সিজার, পম্পে দ্য গ্রেট, এদের মতো সেনাপতি পাবেন না। রাজা যদি বানর পোষেন, রাজা যদি কুকুর পোষেন, তাহলে তার সেনাপতিও ঠিক ওই পর্যায়ে হয়ে থাকে, এবং সেটা দিয়ে আর যা হোক না কেন রাজ্য শাসন হয় না। এই গেল একটা। 2 নম্বর হলো যে পতিতা, বারবনিতা। তো এটা আমাদের সমাজে এখন একটা নিন্দিত শব্দ। কাউকে পতিতা বলা হলে, কাউকে বারবনিতা বলা হলে, এমনকি কাউকে যদি বলা হয় তুই বারবনিতার ছেলে, তোর মা পতিতা ছিল,
তোর দাদি ছিল, তোর দাদা মানে দাদা মানে দাদার মা ছিল, এরকম আপনি যে কোনোভাবেই বলেন না কেন একটা মানুষ তার মেজাজ ঠিক রাখতে পারে না। অথচ বিশ্ব রাজনীতি টিল নাও একটা বিরাট অংশ পতিতে নিয়ন্ত্রিত। আপনি দেখেন এই যে আমেরিকার রাজনীতিতে অ্যাপস্টেন ফাইল জাস্ট একটা হাই প্রোফাইলের পতিতাবৃত্তি। আপনার একটা সময় ইংল্যান্ডের একজন খুব বিখ্যাত পতিতা ছিল, ভারতীয় পতিতা পামেলা বোর্থ। একজন রাশিয়ান পতিতা ছিল মাতাহারি। মানে তারা বিশ্ব রাজনীতিকে কিভাবে তোলপাড় করে ফেলতো। অনেক যারা 12 বনিতা, মানে 12 বনিতার মেয়ে ছিলেন মেরিলিন মনরো, তার মা ছিলেন একদম একদম সিলেক্টেড প্রস্টিটিউট। আর সেই 12 বনিতার মেয়ে মেরিলিন মনরো তিনি অভিনেত্রী ছিলেন, তার ব্যাপারে আর কিছু বলার দরকার নেই। নটি ছিলেন, নটি বিনোদিনী ছিলেন, কিন্তু তিনি কি ছিলেন? জন এফ কেনেডির শয্যাসঙ্গী ছিলেন। এবং সেই শয্যাসঙ্গী থাকার কারণে আমেরিকার রাজনীতি, বিশ্বের রাজনীতি, সোভিয়েত ইউনিয়নের রাজনীতি, ইউরোপের রাজনীতি তিনি নিয়ন্ত্রণ করতেন ওই সময়টিতে। এইভাবে 12 বনিতারা মুঘল আমলে ছিল। ওটাই লিখেছি যে তাদেরকে এমনভাবে প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন করে তোলা হয়েছিল, দ্য হাউস অফ 12 বনিতা। তারা শিল্প জানতেন, সাহিত্য জানতেন, ছলাকলা জানতেন, ভদ্রতা জানতেন, মানুষকে বিভ্রান্ত করতে জানতেন, তারপর গুপ্তচর বৃত্তি জানতেন। ফলে রাজপরিবার ভদ্রজনের যারা লোকজন তারা তাদের আদব কায়দা শেখার জন্য এ সকল যে হাই প্রোফাইল যে পতিতালয় ছিল সেখানে গমন করতেন মুঘল জমানা পর্যন্ত। আর চন্দ্রগুপ্ত মৌর্য, যার প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য ওরফে বিষ্ণুগুপ্ত, যাকে আমরা কৌটিল্য বলি, কৌটিল্যের অর্থশাস্ত্র, সেখানে এটা লেখা আছে যে ওই সময়টিতে 12 বনিতা বা পতিতাবৃত্তি রীতিমতো একটা বৃহৎ শিল্পে, ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছিল সারা ভারতবর্ষে। এবং সরকারের একটা মন্ত্রী ছিল গণিকা মন্ত্রী। তো সেই গণিকা মন্ত্রী তারা এই পতিতালয়গুলো থেকে, পতিতাদের থেকে তারা যে ট্যাক্স কালেকশন করত, এটা ওয়ান অফ দ্য হাইয়েস্ট ট্যাক্স ছিল। কৃষি থেকে, ট্রেড অ্যান্ড কমার্স থেকে যে ট্যাক্স কালেকশন, রেভিনিউ কালেকশন হতো, তার চেয়ে বেশি কালেকশন হতো এই 12 বনিতাদের কাছ থেকে। এবং 12 বনিতাদের মধ্যে বেশ কয়েকটি শ্রেণী ছিল। একটা গ্রুপ শুধুমাত্র শরীর বিক্রি করত 12 বনিতা, আরেকটা গ্রুপ নাচ গান করত, আরেকটা গ্রুপ অভিনয় করত, এবং আরেকটা গ্রুপ রাজনীতি করত। এবং এই যে যারা রাজনীতি করত তাদেরকে বলা হতো গণিকা। এই গণিকারা, রাজনীতি করতে গণিকারা, তাদের যে রিপ্রেজেন্টেটিভ, তাদের যে মেম্বার অফ পার্লামেন্ট, তাদের যে সিনেটর, তারা রাজদরবারে বসতেন এবং রাজদরবারে তাদের প্রবেশাধিকার ছিল অবারিত। তাদের একটা পার্মানেন্ট চেয়ার ছিল, সংসদে যেভাবে চেয়ার থাকে ওইরকম তাদের একটা পার্মানেন্ট চেয়ার ছিল, তাদের প্রতিনিধির ওই রিপ্রেজেন্টেশন ছিল। আর মন্ত্রণালয় দেখার একটা মন্ত্রী ছিল। এটা আমার কথা নয়, এটা হলো সেই চাণক্যের যে বিখ্যাত বই অর্থশাস্ত্রে, সেখানে লেখা। কাজেই রাজনীতিতে যে 12 বনিতার প্রভাব 5000 বছর আগে ছিল, মহাভারতের যুগে ছিল, মুঘল যুগে ছিল, বাদশাহ হারুন আর রশিদের যুগে ছিল, সুলতান সুলেমানের যুগে ছিল। এটা এখন কোন পর্যায়ে আছে, এটার প্রভাব কি বাংলাদেশে, কি ভারতে, কি আরব বিশ্বে, কি আমেরিকাতে, কি এটা একটু আপনারা খোঁজ নিলেই বুঝতে পারবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালাম।